যুক্তরাষ্ট্রের গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ নারী এবং হামলাকারী নিহত। ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্ক হুমকির জবাব দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করবে ফ্রান্স। আমেরিকা অভিবাসন বিরোধী অভিযানে আহত হয়ে একজনের মৃত্যু। নেদারল্যান্ডসে কঠোর আশ্রয় আইনের বিরুদ্ধে বিক্ষোভ। মিউনিখের সম্মেলনে বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন রাশিয়ান প্রেসিডেন্ট। চীন রাশিয়া সহযোগিতা জোরদারে বৈঠক। গাজায় যুদ্ধবিরতির দাবিতে জেরুজালেমে বিক্ষোভ। ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে যাত্রা করল জাহাজ হান্দালা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ নারী নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। রোববার অঙ্গরাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট গির্জায় এই হত্যাকাণ্ড ঘটে। সেখানে বন্দুকধারীর গুলিতে ২ জন পুরুষও আহত হন। বন্দুকধারী প্রথমে স্থানীয় এক বিমানবন্দরের সামনে এক সেনাকে গুলিতে আহত করে গাড়ি ছিনতাই করে। ছিনতাই করা গাড়িটি নিয়ে সে ১৬ কিলোমিটার দূরে রিচমন্ড রোড ব্যাপটিস্ট গির্জায় লোকজনের উপর গুলি ছুড়তে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু বোমা মেরে মানুষকে উড়িয়ে দেন। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা চলছে। এই সপ্তাহে ওয়াশিংটনের ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন তিনি। স্থানীয় সময় রোববার ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাম্প জানান, ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পাঠানো হবে। এর সম্পূর্ণ খরচ দিবে ন্যাটো, তবে কী পরিমাণ পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০০৭ সালের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তার বক্তব্য আন্তর্জাতিকভাবে রাশিয়ার অবস্থান ও উদ্বেগ প্রকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার সেই বিখ্যাত ভাষণের প্রভাব নিয়ে রোববার মস্কোতে সাংবাদিক পাভেল জারুবিনের সঙ্গে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২০০৭ সালের ৪৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রভাবিত এক মেরু বিশ্ব ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিলেন পুতিন। ভাষণে তিনি বলেছিলেন, রাশিয়া হয় স্বাধীন ও সার্বভৌম থাকবে, নইলে রাশিয়ার অস্তিত্বই থাকবে না। ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের পশ্চিমে আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রাশিয়ান সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা মার নামের গ্রামটি দখল করেছে। এটি দখল করতে তাদের সেনারা শত্রুদের ব্যাপক প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে। গ্রামটির সোভিয়েত নাম কার্ল মার্কস। গ্রামটি দিনিপ্রোপেট্রোভস্ক ও দোনেৎস্কের প্রশাসনিক সীমানার কাছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক হয়। দাও ইউটাই স্টেট গেস্ট হাউসে আয়োজিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আলোচনা হয়। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCCO পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল সভায় অংশ নেবেন ল্যাভরভের এই সফর ১৫ জুলাই শেষ হবে। সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া ও চীন অর্থনৈতিক সামরিক অংশীদারিত্ব জোরদার করেছে। রফতানিতে ইউরোপীয় ইউনিয়নের উপর ৩০% শুল্ক আরোপে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন। তিনি জানান, তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছেন, তবে আলোচনার মাধ্যমে সমাধান পছন্দ করেন। গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর রপ্তানির উপর ৩০% আমদানি শুল্ক আরোপ করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, পাল্টা ব্যবস্থা নেওয়া হলে শুল্ক আরও বাড়ানো হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী ২ বছরের মধ্যে অতিরিক্ত ৬.৫ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হবে। ২০২৭ সালের আগে ফ্রান্সের বার্ষিক প্রতিরক্ষা বাজেট ৩২ বিলিয়ন থেকে বাড়িয়ে ৬৪ বিলিয়ন ইউরো করা হবে। বহুমাত্রিক যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্রান্সের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হবে। রোববার প্যারিসের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা বলেন। বাজেট বাড়ানোর এমন পদক্ষেপ ন্যাটোর লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০৩৫ সালের মধ্যে ন্যাটো সদস্য দেশগুলোকে জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে খরচ করা আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী অভিযানে আহত একজন শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালানো হয়। এ সময় একটি ভবনের ৩০ ফুট লম্বা একটি অংশ ধসে পড়লে খামারটির বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে একজন শুক্রবার মারা গেছেন। শ্রমিক অধিকার আন্দোলনকারী একটি গোষ্ঠী জানিয়েছে, অভিযানকালে ফেডারেল এজেন্টদের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে সেখান থেকে প্রায় ২০০ জন অবৈধ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে অবৈধ অভিবাসীদের আটক করতে আক্রমণাত্মক কৌশলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছেন। নেদারল্যান্ডসের সদ্য পাশ হওয়া আশ্রয় আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার দেশটির রোটারডামে এর প্রতিবাদ হয়। সম্প্রতি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নতুন এই আইনটি পাশ করানো হয়। এই আইন অনুযায়ী সে দেশে অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে গণ্য করা হবে। অভিবাসীদের সহায়তা করাও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া অভিবাসীদের স্থায়ী আবাসনের সুযোগ বাতিল করে অস্থায়ী আবাসনের মেয়াদ ৩ বছরে সীমিত করা হয়েছে। অভিবাসীদের আটক ও নির্বাসনে পাঠাতে সরকারের ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার উপত্যকাটি জনবহুল একটি বাজারে হামলা চালানো হয়। সেখানে পানি সংগ্রহের সময় ১০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬ জনই শিশু। এছাড়াও গাজার বিভিন্ন স্থানে হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। সবশেষ হিসেব অনুযায়ী গাজায় ইসরায়েলি অভিযানে মোট ৫৮,০২৬ জন মারা গেছেন। গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে বন্দীদের মুক্তির দাবিতে রোববার ইসরায়েলের জেরুজালেমে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বিশেষ দূত মিস্টার উইটকফকে যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ জানান, আগামী সপ্তাহের মধ্যে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। গেল বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধ শুরু হয়। ইসরায়েল দাবি করছে, ওই হামলায় ১১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন। সে সময় ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে হামাস। পাল্টা জবাবে ইসরায়েলি হামলায় ৫৮,০২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৩৮,৫২০ জন। ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজায় সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে ফ্রিডম ফ্লোটিলার হান্দালা নামের সহায়তা জাহাজ। রোববার ইতালি সিসিলি সিরাকিউস বন্দর থেকে জাহাজটি গাজার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তা জাহাজটি ইতালির গাল্লিপোলিতে যাত্রা বিরতি করবে। গেল মাসেও গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্রিডম ফ্লোটিলা নামে একটি ত্রাণ সহায়তা জাহাজ। ওই জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়ে জাহাজে থাকা কর্মীদের ফেরত পাঠায় ইসরায়েলি বাহিনী। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজার নৌপথ অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।